খামেনি মারা গেলেও যুদ্ধ চলবে, ইরানের স্ট্র্যাটেজি। ইরানে মার্কিন হামলায় সরাসরি যুক্ত হবে না ব্রিটেন। যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা, ইরানের পাশে আছে ইইউ। নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ, ভাইরাল ছবি নিয়ে জল্পনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম ১, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার মোবাইল ফোনের পেছনের ক্যামেরায় টেপ লাগিয়ে রেখেছেন, এমন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা যায় জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায় নেতানিয়াহু তার বিলাসবহুল গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। ছবিগুলোতে তার ফোনের ক্যামেরার লেন্স ও সেন্সার অংশ মোটা লাল টেপ দিয়ে ঢাকা দেখা যায়। এই বিষয়টি প্রথম নজরে আনেন পডকাস্টার মারিও নফাল। তিনি প্রশ্ন তোলেন, নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ কেন? তিনি কাকে বা কী নিয়ে এতটা চিন্তিত? তিনি আরও বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন এভাবে সুরক্ষিত রাখার প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষেরও এই বিষয়ে সচেতন হওয়া উচিত। নেতানিয়াহু কেন ফোনের ক্যামেরায় টেপ ব্যবহার করেন, এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম হাইপ ফ্রেশ। এক প্রতিবেদনে বলা হয়, ফোনে লাগানো লাল স্টিকারটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি বিশেষ নিরাপত্তা স্টিকার। ক্যামেরার ওপর এমনভাবে এটি লাগানো হয় যাতে অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে কোনো গোপন বা স্পর্শকাতর তথ্যের ছবি তোলা সম্ভব না হয়। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনে থাকা ক্যামেরা, মাইক্রোফোন ও অন্যান্য সেন্সারের মাধ্যমে গোপন তথ্য রেকর্ড বা ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। নেসেটের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। ক্ল্যাশ রিপোর্ট নামের একটি সংস্থা জানিয়েছে, ফোনে স্টিকার ব্যবহার করা সম্ভবত একটি প্রতিরোধকমূলক নিরাপত্তা ব্যবস্থা, যাতে গোপন তথ্য সংরক্ষিত এলাকায় কেউ আড়ি পাততে বা রেকর্ড করতে না পারে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েলে কিছু নির্দিষ্ট স্মার্টফোন ও টিকটক সহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটির গুপ্তচর্য প্রযুক্তির ইতিহাসও বেশ দীর্ঘ ও বিতর্কিত। এর সবচেয়ে আলোচিত উদাহরণ হল ইসরায়েল ভিত্তিক এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার, যা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমনকি রাষ্ট্রনেতাদের উপর নজরদারির অভিযোগ উঠেছে। এমনকি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেও অনুমতি ছাড়া নজরদারির অভিযোগ রয়েছে। ইরানে মার্কিন হামলায় সরাসরি যুক্ত হবে না ব্রিটেন। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো সরাসরি হামলায় ব্রিটেন অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম, তবে তেহরান যদি পাল্টা আঘাত হানে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে লন্ডন। শুক্রবার ৩০ জানুয়ারি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে কাতারে ব্রিটিশ বিমান বাহিনীর RAF-এর এক ঝাঁক টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা তেহরানের যে কোনো পাল্টা আক্রমণ প্রতিহত করার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রের মতে, ইরানের ওপর মার্কিনীদের প্রথম আঘাত বা ফার্স্ট স্ট্রাইক ব্রিটেনের আন্তর্জাতিক আইনের সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কাতার বা অন্যান্য আঞ্চলিক মিত্ররা যদি আত্মরক্ষার তাগিদে সাহায্যের আবেদন করে, তবে ব্রিটিশ বাহিনী সেখানে যুক্ত হতে পারে। সম্প্রতি লিঙ্কনশায়ার থেকে RAF-এর ১২ নম্বর স্কোয়াড্রন কাতারে তাদের ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে। এই পদক্ষেপে কাতারের অনুরোধ কাজ করেছে বলে ব্রিটিশ সূত্রগুলি নিশ্চিত করেছে। মূলত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্টাপাল্টি হামলা থেকে কাতারকে সুরক্ষা দেওয়াই এই মোতায়েনের প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি আল উদাইদ অবস্থিত, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ সেনাও কর্মরত রয়েছেন। চলতি মাসের শুরুতে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে দেশটিতে বোমা বর্ষণ করেন, তবে ওই অঞ্চলে থাকা মার্কিন ও তার মিত্রদের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে। এদিকে চীন সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানান যে তার সরকারের মূল লক্ষ্য এবং মনোযোগ হল ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। স্টারমার বলেন যে সব মিত্রদেশ এই বিষয়ে একমত এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তবে ব্রিটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে USS অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পাঠিয়ে নিজের জন্য সামরিক বিকল্পগুলো খোলা রাখছেন। এর আগে ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের ওপর ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সময় ব্রিটেন আত্মরক্ষামূলক কার্যক্রমে সক্রিয় সহায়তা দিয়েছিল।
টাইফুন যুদ্ধবিমানগুলো মূলত ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কার্যকর, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা এগুলোর নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় মার্কিন পেট্রিয়ট বা থার্ডের মতো বিশেষায়িত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। বর্তমানে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতেও মার্কিন F-15 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যাদের লক্ষ্য মূলত জর্ডান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা রক্ষা করা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন ইরান ইস্যুতে এক বিশাল নাটকীয় মোড় নিল ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন দ্বিধাদ্বন্দ্বে থাকার পর অবশেষে ২৭ জাতির এই শক্তিশালী জোট ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইউরোপের সিদ্ধান্তে তোলপাড়। ব্রাসেলসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ইউএর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজ দেশের মানুষের ওপর দমনপীড়ন চালানো কোনো সরকারকে ছাড় দেওয়া হবে না। এই পদক্ষেপের মাধ্যমে আল কায়েদা বা IS-এর মতোই এখন ইউরোপের মাটিতে IRGC-র কার্যক্রম নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য কেন এটি বড় ধাক্কা? অনেকে মনে করতে পারেন এটি যুক্তরাষ্ট্রের জন্য খুশির খবর, কিন্তু বিশ্লেষকরা একে দেখছেন একটি কৌশলগত ধাক্কা হিসেবে। এর কারণগুলো হল: ১. দূতাবাসিক পথ বন্ধ হওয়া। যুক্তরাষ্ট্র এতদিন ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য ইউরোপকে একটি মধ্যস্থতাকারী বা ব্রিজ হিসেবে ব্যবহার করত। ইউরোপ এখন ইরানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করায় সেই দূতাবাসিক জানালাটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। ইউরোপের এই কঠোর অবস্থান ইরানকে আরও বেপরোয়া করে তুলতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে ইউরোপের এই ঐতিহাসিক ভুল পুরো অঞ্চলে আগুনের শিখা ছড়িয়ে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পারস্য উপসাগরে বড় সামরিক বহর পাঠাচ্ছেন, তখন ইউরোপের এই সিদ্ধান্ত উত্তেজনার পারদকে চরমে নিয়ে গেছে। ইউরোপের সতর্কবার্তা। মজার ব্যাপার হল, ইউরোপ ইরানকে সন্ত্রাসী বললেও তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধ না করার জন্য অনুরোধ করেছে। কাজা কালাস স্পষ্টভাবে বলেছেন, মধ্যপ্রাচ্যে এখন নতুন কোনো যুদ্ধের প্রয়োজন নেই। অর্থাৎ ইউরোপ একদিকে ইরানের সামরিক বাহিনীকে নিষিদ্ধ করেছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনকে মার্কিন হামলায় বাধা দিচ্ছে, যা ওয়াশিংটনের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। ইরানের পাল্টা হুমকি। তেহরান এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন এবং প্রতিহিংসামূলক বলে বর্ণনা করেছে। ইরানের সাংসদ স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা কোনো সামরিক হঠকারিতা দেখায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং অনুশোচনা জাগানিয়া। ইতিমধ্যেই তেহরানের রাজপথে মার্কিন রণতরী ধ্বংসের বিলবোর্ড টাঙিয়ে যুদ্ধের প্রস্তুতির বার্তা দেওয়া হচ্ছে। খামেনি মারা গেলেও যুদ্ধ চলবে, ইরানের স্ট্র্যাটেজি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তুঙ্গে, তখন একটি বড় প্রশ্ন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতিতে দেশটির যুদ্ধকৌশল বা স্ট্র্যাটেজি কী হবে? বিশ্লেষকদের মতে, খামেনি মারা গেলেও ইরানের যুদ্ধংদেহী নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, বরং তা আরও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। ইরানের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যেখানে কোনো ব্যক্তিবিশেষের মৃত্যুতে নীতি নির্ধারণী প্রক্রিয়া থমকে যায় না। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং রেভলিউশনারি গার্ডস বা IRGC ইতিমধ্যেই তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সামরিক প্রোটোকল স্থির করে রেখেছে। খামেনির উত্তরসূরি যেই হন না কেন, ইরানের রেজিস্ট্যান্স বা প্রতিরোধের নীতি বজায় রাখা তার জন্য বাধ্যতামূলক হবে। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হল তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের ওপর ইরানের প্রভাব কোনো একক নেতার ওপর নির্ভরশীল নয়। এই নেটওয়ার্কগুলো এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন নেতৃত্ব নিজেদের সংহতি প্রমাণ করতে এই প্রক্সি গোষ্ঠীগুলোকে আরও বেশি সক্রিয় করার চেষ্টা করতে পারে। ইরানের সামরিক কমান্ডারদের মতে, ইসরায়েল এবং মার্কিন উপস্থিতির বিরুদ্ধে তাদের লড়াই আদর্শিক। তেহরানের কৌশলগত লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য কমানো। এই লক্ষ্য অর্জনে তারা ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে আরও আধুনিকায়ন করছে। খামেনির পর সম্ভবত সামরিক কমান্ডের হাতে ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হবে, যা যুদ্ধের ময়দানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথ প্রশস্ত করবে।
নেতৃত্বের পরিবর্তনের সময় ইরান সাধারণত জাতীয়তাবোধকে চাঙ্গা করতে বহিরাগত শত্রুর ভয় দেখিয়ে থাকে। যুদ্ধ চালিয়ে যাওয়া তখন কেবল সামরিক কৌশল নয়, বরং অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। সংক্ষেপে, খামেনির মৃত্যু ইরানের ক্ষমতায় সাময়িক শূন্যতা তৈরি করতে পারে, কিন্তু তাদের অপারেশনাল স্ট্র্যাটেজি বা যুদ্ধকৌশল পরিবর্তনের কোনো লক্ষণ নেই। বরং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে ইরান আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। যুদ্ধের এই চাকা খামেনির পরবর্তী যুগেও সচল থাকার সম্ভাবনা শতভাগ।